ধরো তুমি এমন একটা ডেটা সেট নিলে, ধরো আমাদের কাছে যে ক্রেডিট ডেটাটা ছিল, সেই ক্রেডিট ডেটাটার ক্ষেত্রে আমাদের কাছে 12টা কি 13টা এরকম বোধহয় অ্যাট্রিবিউট ছিল। এইবার নাম্বার অফ অ্যাট্রিবিউটস যত বাড়বে তত তত ওটা ডিফিকাল্ট হয়ে যায় ডেটাটাকে ট্রেন করানো। মানে ফর এক্সাম্পল আমি বলছি, ধরো মানে অনেক সময় মনে হয় যে নাম্বার অফ অ্যাট্রিবিউটস বেশি থাকলে ভালো, কিন্তু এক্স্যাক্টলি সেটা সবসময় হয় না। মানে ধরো খুব একটা স্পেসিফিক এক্সাম্পল রয়েছে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে কোনো একটা আইরিস ফ্লাওয়ার বলে একটা ফ্লাওয়ার রয়েছে। তো আইরিস ফ্লাওয়ারের ক্ষেত্রে কোন জিনিসটা টোটাল 4 রকমের আইরিস ফ্লাওয়ার হয়, তো কোন জিনিস মানে আইরিস ফ্লাওয়ারের ধরো অ্যাট্রিবিউটস রয়েছে, তার সেপাল লেন্স, সরি 2 রকমের আইরিস ফ্লাওয়ার হয়, তো 4টে তার অ্যাট্রিবিউটস রয়েছে। যেমন ধরো সেপাল লেন্স রয়েছে, পেটাল লেন্স রয়েছে, কালার রয়েছে। হ্যাঁ, তো এই অ্যাট্রিবিউটস গুলো থেকে কোন অ্যাট্রিবিউটটা দিয়ে আমি সব থেকে বেটার ডিফাইন করতে পারবো বা ক্লাসিফাই করতে পারবো যে হোয়াট টাইপ অফ আইরিস ফ্লাওয়ার আই এম গেটিং। তো আচ্ছা। and so it is important to identify the specific features. ধরো আমি আইডেন্টিফাই করতে চাইছি বেটার স্টুডেন্ট, গুড স্টুডেন্টস আর ব্যাড স্টুডেন্টস এর মধ্যে, তাহলে কোন ফিচার গুলো দিয়ে আমি আইডেন্টিফাই করব? তার জামার রং দিয়ে আইডেন্টিফাই অবশ্যই করবো না, তার হাইট দিয়েও আইডেন্টিফাই করবো না। তো এইগুলো এইগুলো অ্যাট্রিবিউট, কিন্তু এগুলো হচ্ছে যে ইররিলেভেন্ট অ্যাট্রিবিউট। সো আমরা যখন হুম হুম। ডেটা ডেটা ক্লাসিফাই করব বা ট্রেন করব, ট্রেনিং এর ফেজে সবসময় আমাদের কাছে রেলিভেন্ট অ্যাট্রিবিউটস, মানে among so many attributes we have to find out the relevant attributes. তো এই রেলিভেন্ট অ্যাট্রিবিউট ফাইন্ড আউট করার একটা, মানে রেলিভেন্ট অ্যাট্রিবিউট যদি আমি ফাইন্ড আউট না করি, তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ইন দ্য ট্রেনিং ফেজের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যদি আমি সমস্ত অ্যাট্রিবিউট গুলো দিয়েই কোনো ক্লাসিফায়ারকে ট্রেন করিয়ে নিই। সো ট্রেনিং এ খুব ভালো রেজাল্ট হয়তো পাওয়া যাবে, বাট when it comes to testing phase or কোনো আননোন ডেটা সেটের ক্ষেত্রে যখন আমি দেব, it will fail, the classifier will fail. এইটাকে বলা হয় ওভারফিটিং। এই যে ট্রেনিং ফেজের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া, and then it fails when it comes to testing phase because of we didn't choose attributes or we did not refine attributes. সমস্ত অ্যাট্রিবিউট গুলোকে নিয়েই আমি ট্রেন করেছি। সেই জন্য যেটা হয়েছে যে ফিটেড মডেলটা পেয়েছি আমি ট্রেনিং ক্লাসিফায়ারের ক্ষেত্রে, দ্যাট মডেল ইজ নোন টু বি ওভারফিটেড। ওভারফিটিং মডেল যদি হয়ে যায়, মানে আন্ডারফিট বা ওভারফিট কোনোটাই ভালো নয়, এক্সাক্ট ফিট হলেই ভালো। যদি ওভারফিটিং হয়ে যায়, ওভারফিটিং ইজ হয় কারণ হচ্ছে যে খুব বেশি অ্যাট্রিবিউট নিয়ে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে ইট উইল ফেল ইন কেস অফ টেস্টিং ডেটা। ট্রেনিং ডেটাতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, বাট ইট উইল ফেল ইন কেস অফ টেস্টিং ডেটা। দ্যাট ইজ ওয়াই চুজিং দ্য, আন্ডারফিট হচ্ছে কম অ্যাট্রিবিউট। হ্যাঁ আন্ডারফিট মানে কি, মানে কম অ্যাট্রিবিউটস নিয়েছি? হ্যাঁ, আন্ডারফিট মানে কম অ্যাট্রিবিউট নেওয়া হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রেও রেজাল্ট খারাপ পাওয়া যাবে, কিন্তু ওভারফিটের ক্ষেত্রে রেজাল্ট খারাপ পাওয়া যাবে বিকজ অফ বেশি অ্যাট্রিবিউট নেওয়া হয়ে গেছে। সো ইট ইজ ভেরি ভেরি নেসেসারি টু চুজ দ্য রাইট সেট অফ অ্যাট্রিবিউট। এবং যদি বেশিরভাগ ক্ষেত্রে যদি খুব বেশি অ্যাট্রিবিউট থাকে, সেক্ষেত্রে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে মাত্র 2টো বা 3টে অ্যাট্রিবিউট যদি আমি এমন চুজ করতে পারি যে সেই অ্যাট্রিবিউট গুলো দিয়েই আমার কাজ হয়ে যাচ্ছে, তো আমার কাছে প্রুনিংটা খুব হ্যাঁ। এসেনশিয়াল পার্ট হয়ে যায় তখন, টু টু ডিলিং উইথ দ্য আননেসেসারি অর ইররিলেভেন্ট অ্যাট্রিবিউট। তো তারই একটা প্রসিডিওর হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। মানে দেয়ার আর সো মেনি প্রসিডিওরস, তার মধ্যে এইটা একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। এইটা কেন ইম্পর্টেন্ট খুব বেশি, কারণ হচ্ছে যে এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে যে আনসুপারভাইজড ম্যানারে হয়। সো এইটা ওই জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস ইজ অলওয়েজ আনসুপারভাইজড। তো এটা ক্লাস্টারিং এর ক্ষেত্রে করা যেতে পারে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও করা যেতে পারে। এর জন্য আমার ক্ষেত্রে যে ডেটা সেটটা রয়েছে, সেই ডেটা সেটের কোনো আমরা যে ডেটা সেটের এক্সাম্পলটা দেওয়া আছে, ইনফ্যাক্ট সেই ডেটা সেটের ক্ষেত্রেও আমাদের কাছে একটা নোন লেভেল জানা আছে। যে কোনো সুপারভাইজড আর আনসুপারভাইজড মেথডের ডিফারেন্সটা তো জানোই, যে যেখানে হচ্ছে যে লেভেলটা আমার জানা আছে আগে থাকতে, সেই লেভেলটা জানা থাকলে ইট বিকামস সুপারভাইজড, আর যদি লেভেলটা না জানা থাকে তাহলে সেটা আনসুপারভাইজড। এখন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, বিকজ ইট ইজ অ্যান আনসুপারভাইজড অ্যাপ্রোচ, আমার কাছে কিন্তু লেভেলটা জানা থাকার দরকার নেই। তো এটা একটা খুব ভালো ইম্পর্টেন্ট জিনিস, কারণ লেভেলটা জানা সবসময় থাকে না, যদি থাকেও তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস করার সময় সেই লেভেলের যে ডেটাটা রয়েছে সেই ডেটাটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো, সেটা আমরা বাদ দিয়েওছি, এটাতেও দেখতে পাবে।
পাওয়ার পয়েন্টটা, তো সেটা আমি দেখাচ্ছি একটু পর, ওটা বাদ দিয়ে স্যার লেভেলটা একটুখানি, লেভেল স্যার বলছি লেভেল লেভেলটা একটুখানি, হ্যাঁ, লেভেলটা। লেভেল মানে হচ্ছে যে কোনো ডেটা সেটের ক্ষেত্রে ধরো তোমার কাছে আমি যে বললাম যে গুড স্টুডেন্ট আর ব্যাড স্টুডেন্ট, তো আমার কাছে কিছু ডেটা সেট তো অলরেডি থাকবে যেখানে হ্যাঁ, দেয়ার আর ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট। ধরো হ্যাঁ, আমি স্টুডেন্টের তার বিহেভিয়ারাল কিছু অ্যাট্রিবিউটস রয়েছে, তার বিভিন্ন এক্সামে কি ধরনের পারফরমেন্স করেছে, তার ক্লাসে পারফরমেন্স কি রকম, হ্যাঁ, তারপরে তার এবার ধরো তার হাইট ওয়েট এগুলো নিলাম, তার মানে কি তারপর তার সম্পর্কিত বিভিন্ন অ্যাট্রিবিউট, হ্যাঁ, এবং তারপরে তার লাস্ট কলামে থাকবে যে দিস ইজ গুড স্টুডেন্ট। তারপরে আবার তারপরের জন স্টুডেন্ট, একজন ব্যাড স্টুডেন্টের সমস্ত ধরনের ডেটা নেওয়ার পরে তারপরে তাকে লেবেল করা হলো এটা ব্যাড স্টুডেন্ট। তাতে করে কি হবে যে যদি আমি কোনো হ্যাঁ, হ্যাঁ, কোনো ক্লাসিফায়ার বা ক্লাস্টারিং এর মডেল ফিট করতে পারি, তাহলে আমি লার্ন করতে পারবো যে হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস দ্যাট ডিফাইন আ গুড স্টুডেন্ট এন্ড হোয়াট আর দ্য অ্যাট্রিবিউট ভ্যালুস দ্যাট ডিফাইন্স আ ব্যাড স্টুডেন্ট, বা কোন কোন অ্যাট্রিবিউট গুলো আর ইম্পর্টেন্ট। সুপারভাইজ। হ্যাঁ, সুপারভাইজড হলে তো ট্রেন করে নিচ্ছি, আনসুপারভাইজড এর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। মানে আনসুপারভাইজড এর ক্ষেত্রে কিরকম ভাবে হয় সেটা তো বোধহয় আমি একবার ডিসকাস করেছিলাম। ধরো আম তুমি এরকম ধরো তুমি ডেটা পাচ্ছ কিছু, ধরো একটা আ রুম আ ক্লাসরুমের মধ্যে কিছু আ বা ক্লাসরুমের কথা ছেড়েই দাও। ধরো একটা বাচ্চাকে শেখানো হচ্ছে যে দিস ইজ অ্যান অ্যাপেল। তো একটা অ্যাপেল হাতে দিয়ে তাকে বলা হলো যে এইটা একটা আপেল। এবার তাকে পরের দিন যদি আরেকটা আ কলা দিয়ে বোঝানো হয় যে এইটা একটা কলা, তার মানে কিন্তু তাকে যদি ওই কলাটা দিয়ে নাও বলা হয় যে এটা একটা কলা, তাহলেও কিন্তু সে বুঝতে পারবে এট লিস্ট যে এটা আপেল নয়। তাহলে তাকে কোনো একটা ইনফরমেশন, তাকে লেবেল ইনফরমেশন আমি দিচ্ছিও না। ঠিক আছে? তবুও সে বুঝতে পেরে যাচ্ছে যে এইটা আ আ আপেল নয়। বা এই যে জিনিসটা দেওয়া হলো সেটা আগের দিনের জিনিসটা দেওয়া হয়েছিল তার থেকে আলাদা। সে কি করে বুঝছে? সে বুঝছে হচ্ছে কিছু আ অ্যাট্রিবিউট সে নিজেই জেনারেট করে নিয়েছে। তাকে অ্যাট্রিবিউট কিছু বলে দেওয়া হয়নি। সে অ্যাট্রিবিউট নিজে জেনারেট করেছে। কি অ্যাট্রিবিউট জেনারেট করতে পারে? সাপোজ সে কালার অ্যাট্রিবিউট একটা জেনারেট করতে পারে যে কালারটা মিলছে না। শেপ অ্যাট্রিবিউট কিছু জেনারেট করতে পারে, শেপটা মিলছে না। তো এই ধরনের কিছু অ্যাট্রিবিউটস সে নিজে স্মেল অ্যাট্রিবিউট কিছু জেনারেট করতে পারে। তো এই ধরনের কিছু অ্যাট্রিবিউটস সে নিজে জেনারেট করে ফেলছে। তাকে কিন্তু আনসুপারভাইজড ম্যানারেই হচ্ছে লার্নিংটা, বাট হি অর শি লার্নস। আর যদি আমি বলে দিই লেভেল ইনফরমেশন যে এইটা হচ্ছে যে আপেল এবং এর এই ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে। এটা হচ্ছে ব্যানানা, এর এই ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে। দেন হি অর শি লার্নস ইন আ সুপারভাইজড ম্যানার। দিস ইজ দ্য ডিফারেন্স। এখন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস আমরা ইউজ করছি হচ্ছে যে অ্যাট্রিবিউট সিলেকশন এর জন্য। যে কোন অ্যাট্রিবিউটটা আমার কাছে ইম্পোর্টেন্ট আর কোন অ্যাট্রিবিউটটা আমার কাছে ইম্পোর্টেন্ট নয়। এবং এটাও হচ্ছে আনসুপারভাইজড ম্যানারে। মানে কোন লেভেল ইনফরমেশন এর দরকার নেই। আর যদি লেভেল ইনফরমেশন থাকেও উই উইল রিমুভ দ্যাট লেভেল ইনফরমেশন টু বিগিন উইথ। এবার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স টা কিভাবে কাজ করে। তো এর কাজটা তো বোঝা গেল। এর মানে হোয়াট ইস দ্য নেসেসিটি? এর নেসেসিটিটা হচ্ছে যে ইট ইস ইউজড ফর উম টু ফর অ্যাট্রিবিউট সিলেকশন। It is used for সিলেকশন। attribute selection of necessary attribute. এইবার এর অ্যাডভান্টেজ তো আছে যে এটা আনসুপারভাইজড ম্যানারে কাজ করে। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে 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 অ্যাট্রিবিউট গুলো সিলেক্ট করছে সেই অ্যাট্রিবিউট গুলো নট নেসেসারিলি অরিজিনাল অ্যাট্রিবিউট এর সাথে ম্যাচ করবে। মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস সবসময় প্রিন্সিপাল কম্পোনেন্ট জেনারেট করে। দ্যাটস ফাইন। দ্যাট প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস সবসময় প্রিন্সিপাল কম্পোনেন্ট কিছু তৈরি করবে। মানে ধরো তোমাকে বলা হলো যে একটা বা দুটো প্রিন্সিপাল কম্পোনেন্ট বের করতে, তো ইউ উইল ফাইন্ড দ্য প্রিন্সিপাল কম্পোনেন্টস। বাট দিস প্রিন্সিপাল কম্পোনেন্ট যেগুলো আমরা পরে দেখবো যে প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোকে আমরা কি দিয়ে সিগনিফাই করি, যেগুলো হচ্ছে যে প্রিন্সিপাল কম্পোনেন্ট কে আমরা বলি PC1, PC2 এরকম প্রিন্সিপাল কম্পোনেন্ট থাকে। তো এই যে প্রিন্সিপাল কম্পোনেন্টস গুলো রয়েছে নট নেসেসারিলি এই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো ধরো PC1 তৈরি করলে বা ধরো PC2 তৈরি করলে এই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো নট নেসেসারিলি অরিজিনাল কম্পোনেন্টস হবে তার কোনো মানে নেই। মানে আগের যে ধরো তোমার কাছে ১৫টা অ্যাট্রিবিউট রয়েছে, এই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো ১৫টা অ্যাট্রিবিউটের কোনো অ্যাট্রিবিউটই না হতে পারে। তো দিস ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। এই ডিসঅ্যাডভান্টেজ থেকে কি করে আমরা বেরিয়ে আসবো সেটা আস্তে আস্তে আমি দেখছি, দেখাচ্ছি। আচ্ছা, এবার এই প্রিন্সিপাল কম্পোনেন্টস গুলো অ্যাকচুয়ালি কি? প্রিন্সিপাল কম্পোনেন্ট বলতে কি বুঝি বা এর ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স কি রয়েছে? ডিপেন্ডস আপন বেসিক্যালি টু ম্যাট্রিক্সেস। দুটো ম্যাট্রিক্স এর উপর কাজ করে। এটা একটা সুন্দর ফিগার ড্র করলে বোঝা যায়।
যে অরিজিনাল ডেটা সেটটা রয়েছে, ধরো এইটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা সেট। তো এই অরিজিনাল ডেটা সেটের ক্ষেত্রে এই অরিজিনাল ডেটা সেটটাকে আমরা বলছি এক্স। এটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা সেট। এই অরিজিনাল ডেটা সেটটার থেকে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট যদি বের করতে পারি, তাহলে সেই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো কিছুটা এরকম হবে যে এইটা একটা ম্যাট্রিক্স বেরিয়ে আসবে which is a matrix of n objects। এটাকে আমরা বলবো হচ্ছে ইউ ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্স অফ n objects। আচ্ছা, আর একটা ম্যাট্রিক্স আসবে যে ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ভিটি ম্যাট্রিক্স। ভি, আচ্ছা ভি মাথার উপরে টি হবে, তো যাই হোক, এটা আমি আপাতত V লিখলাম। তো this becomes a matrix VT। VT matrix. Now this matrix U matrix is of n objects। this matrix এর যে নাম্বার অফ রোজ রয়েছে সেই নাম্বার অফ রোজ হচ্ছে it contains of n objects। whereas এর যে নাম্বার অফ কলাম রয়েছে that is more important। এইটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, নাম্বার অফ কলামটা। নাম্বার অফ কলাম যেটা রয়েছে আর এর যে নাম্বার অফ রো রয়েছে সেই দুটোর সমান। এইটাকে বলা হয়, এই দুটো হচ্ছে কে প্রিন্সিপাল কম্পোনেন্ট। these two are k principal component। number of rows of VT and number of columns in the U matrix are k principal components। আর number of columns in the VT matrix is known as p variables, p number of variables। so this is p number of variables। so this is how the matrix goes। এবার এই ম্যাট্রিক্স দুটোর কয়েকটা সিগনিফিকেন্স রয়েছে। নাম্বার 1, U and V are orthogonal। মানে এর ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্সটা বলতে গেলে এটা বলতে হয় যে ইউ অ্যান্ড ভি আর অর্থোগোনাল। এবার এই জিনিসগুলো একটু মানে খেয়ালে রাখবে এবং নোট রাখবে, বিকজ যদি থিওরিটিক্যাল কোশ্চেন হয় তাহলে এরকম টাইপেরই কোশ্চেন হবে, মানে এর ক্যারেক্টারিস্টিক্স গুলো। ইউ অ্যান্ড ভি হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। এখন জিজ্ঞেস করলে যে অর্থোগোনালটা কি জিনিস সেটা কি জানো? অর্থোগোনালটা জানো না? আচ্ছা ঠিক আছে, সো লেট আস নোট হোয়াট ইজ অর্থোগোনাল। অর্থোগোনালটা হচ্ছে যে ইন লিনিয়ার অ্যালজেব্রা, এগুলো একটু নোট নিয়ে নিও। ইন লিনিয়ার অ্যালজেব্রা আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলি? ইট ইজ অর্থোগোনাল ম্যাট্রিক্স। স্যার এটা আমি এই রেকর্ডিং এ পেয়ে যাবো তো? হোপফুলি পেয়ে যাবে, তবুও একটু লিখে নাও, কারণ যদি রেকর্ডিংটা বাই চান্স ঠিক আছে ঠিক আছে। ইন হ্যাঁ লিনিয়ার হ্যাঁ ঠিক অ্যালজেব্রা আছে, লিখে অর্থোগোনাল ম্যাট্রিক্স ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স whose columns are
orthogonal unit vector. তার মানেটা হচ্ছে যে যদি এরকম ভাবে আমরা দেখাতে পারি যে কিউ QTQ is equal to Q is equal to I. Just that this is how we write it. QTQ is equal to QQ. Now, what is QT? QT is the transpose of Q. So QT is the transpose of Q. Write it down, and I is the identity matrix. So this implies that Q is equal to Q inverse. This implies that Q is equal to QTQ is the QT is the transpose of Q. QT it is the transpose matrix. It is the transpose matrix. Okay, and given that I is the identity matrix, QT is the transpose matrix, it implies that Q is equal to Q inverse. It implies that Q is equal to Q inverse. That means identity matrix যখন তৈরি করতে হয়, দুটো ম্যাট্রিক্স গুণ করে যদি তার আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, তার মানেই হচ্ছে যে Q is equal to Q inverse. এইটা হচ্ছে তার মানে দুটো ম্যাট্রিক্স ইউ আর ভি অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে যে ইউ হচ্ছে ইউ এর ভি এর ইনভার্স, অর ইউ আর ভিটি যে ম্যাট্রিক্স এরা রয়েছে সেই দুটো ম্যাট্রিক্সকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। এই যে ভিটি ম্যাট্রিক্সটা রয়েছে এই ম্যাট্রিক্সটার সাথে যদি ইউ আমরা মাল্টিপ্লাই করি তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। দ্যাট ইজ দ্য definition of orthogonal. So u and v are orthogonal to each other. এইবার এই দুটো ম্যাট্রিক্স ইউটাকে আর ভিটাকে কি নামে চিনি আমরা? নাম্বার 2 যে ইউ ম্যাট্রিক্সটা রয়েছে, ইউ ম্যাট্রিক্স ইজ কল্ড the score matrix. And number 3, so U matrix is called score matrix, and it's contain the original data in a rotated coordinate system. And number 3, V matrix টা কি define করে? V matrix is called the loading matrix. তাহলে এইগুলো ডেফিনেশন বা সিগনিফিকেশন আসতে পারে। হোয়াট ইজ ভি ম্যাট্রিক্স অর হোয়াট ইজ কোর ম্যাট্রিক্স, কোর ম্যাট্রিক্সে কি কন্টেন্ট করে, লোডিং ম্যাট্রিক্সে কি কন্টেন্ট করে। আচ্ছা, লোডিং ম্যাট্রিক্স কিভাবে ইন্টারপ্রেট করা যায়, লোডিং ম্যাট্রিক্স সম্পর্কে আমি বলে দিচ্ছি। লোডিংস হচ্ছে যে ইট ক্যান বি লোডিংস আর ইন্টারপ্রেটেড অ্যাজ loadings are interpreted as the coefficient of the linear combination of the initial variables from which the principal components are constructed. এটাকে লোডিং ম্যাট্রিক্স বলা হয়, interpreted as the coefficient of the linear combination of the initial variables from which principal, এটা আরো ইজিলি বলতে গেলে it can be understood as the
weights for each original variable when calculating the principal component. মানে লিনিয়ার ইকুয়েশন লিখলে যে ওয়েটস গুলো থাকে মানে প্রত্যেকটার ভেরিয়েবলের সাথে সেইটা কি বলছে? হ্যাঁ, এটা লাস্টেরটা দেখো, আন্ডারস্টুড দ্য ওয়েটস মানে ফর ওই যে ইচ বিটা, অরিজিনাল ভেরিয়েবল। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যে ওয়েট ওই বিটা টেবল। 1 x 1 ওইটা। এক্স্যাক্টলি, যখন আমরা রিগ্রেশন অ্যানালিসিসের সময় যে বিটা 1 যে ভেরিয়েবল গুলো দিচ্ছি, দ্যাট মিন দ্য ওয়েট অফ দ্য হ্যাঁ হ্যাঁ অরিজিনাল হ্যাঁ হ্যাঁ। ভেরিয়েবল। অরিজিনাল ভেরিয়েবলের যে ওয়েট, সেই ওয়েট গুলোই হচ্ছে যে, তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে যদি ওয়েট বেশি হয় তাহলে সেটা মোর সিগনিফিকেন্ট, যদি ওয়েট কম হয় তার থেকে। তো আমরা হ্যাঁ বেসিক্যালি যখন লোডিং হ্যাঁ হ্যাঁ। ম্যাট্রিক্সটা জেনারেট করব, আর দিয়েও যখন লোডিং ম্যাট্রিক্সটা জেনারেট করব, তখন দেখব যে যে ওয়েট যখন বেশি আসবে তখন হচ্ছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা, সেই ভেরিয়েবলটাকে আমরা আগে সিলেক্ট করব রাদার দেন ওয়েট পরে আসার। এবার এটা কি সিগনিফাই করে, সেটা হচ্ছে যে মানে এটা তো হচ্ছে যে ম্যাথমেটিক্সটা, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সিম্পল একটা আইডিয়া কাজ করে। সেটা হচ্ছে যে কোরিলেশন জিনিসটা তো জানো। স্যার বলছিলাম যে রেড ম্যাট্রিক্সটা কি ছিল? রেড স্কোয়ারটা রেটটা হচ্ছে যে অরিজিনাল এক্স ডেটা। এক্স দিয়ে যেটা হ্যাঁ, লিখেছে। এটা হচ্ছে অরিজিনাল ডেটা। ও এটা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আচ্ছা। অরিজিনাল ডেটা। তো অরিজিনাল ডেটাটা নিয়ে আমাদের আর কোনো কাজ হবে না। আল্টিমেটলি যখন আমরা কাজ করব তখন এই লোডিং ম্যাট্রিক্সটাই ম্যাক্সিমাম কাজে লাগবে। লোডিং এবং স্কোর ম্যাট্রিক্সটা। এটা হচ্ছে অরিজিনাল ডেটা। এনিওয়ে, তো এর যে ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্সটা হচ্ছে যে খুব প্রিলিমিনারি একটা ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স এর উপর এটা কাজ করে, হুইচ ইজ কোরিলেশন। কোরিলেশন ব্যাপারটা তো জানো, তাই তো? হ্যাঁ কোরিলেশনটা বোধহয় আমি নোটসে ছিল কি তোমাদের, স্পিয়ারম্যান কোরিলেশন আর পিয়ারসন কোরিলেশন, হ্যাঁ লিনিয়ার হ্যাঁ হ্যাঁ। কোরিলেশন। হ্যাঁ পিয়ারসনস কোরিলেশন, হ্যাঁ, তো এই যে লিনিয়ার যে কোরিলেশন, রিলেশনশিপটা কতটা দুটো ভেরিয়েবল। হ্যাঁ দুটো ভেরিয়েবলের রিলেশনশিপ, বা এটাকে বলা যেতে পারে যে আহ, যে ভেরিয়েন্স আছে, ভেরিয়েন্সটা কতটা এক দুটো ভেরিয়েবলের, ভেরিয়েশনটা কত হ্যাঁ দুজনের এক সিমিলারিটি রয়েছে সেই ভেরিয়েন্সটা। এখন দুটো ভেরিয়েবলের যদি কোরিলেশন হাই হয়, ধরো তোমার যে অ্যাট্রিবিউটস গুলো রয়েছে, সেই ধরো তোমার কাছে 15টা অ্যাট্রিবিউট রয়েছে, তার মধ্যে ধরো আমি বললাম যে প্রথম যে দুটো অ্যাট্রিবিউট রয়েছে, অ্যাট্রিবিউট নাম্বার 1 আর 2, সেই দুটো, বা ধরো আমি এরকম বলছি যে কোনো একজন কতটা হেলদি সেটা বোঝার জন্য, ধরো আমি বললাম যে তার হাইট, ধরো তার ওয়েট নিলাম এবং তার হাইট নিলাম। এবার জেনারেলি এটা দেখা হ্যাঁ যায় যে যদি হাইট বাড়তে থাকে, যদি ধরে নিলাম যে হাইট বাড়ছে এবং তার ওয়েটও বাড়ছে, হ্যাঁ তাহলে দুটো ভেরিয়েবলের কোরিলেশন খুব হাই। হাইট বাড়লে ওয়েট বাড়ছে, হাইট কমলে হ্যাঁ। ওয়েট কমছে, দ্যাট মিন দে আর হ্যাভিং হাই লিনিয়ার কোরিলেশন, এবং হাই সেটাও হাই কোরিলেশন। পজিটিভ কোরিলেশন। এখন এই দুটো হ্যাঁ ভেরিয়েবলের দুটোকেই যদি আমি বলি যে হেলদি কি আনহেলদি বোঝার জন্য কোনটা ইম্পর্টেন্ট, তাহলে দুটো ভেরিয়েবলের দুটো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কিন্তু আমি যদি বলি দুটোকেই কি রাখতে হবে আমার, যে যদি আমি প্রিন্সিপাল কম্পোনেন্টস বের করতে চাই, বা যদি আমি বলতে চাই যে দুটোর মধ্যে যে কোনো একটাকে কি রাখা যাবে নাকি দুটোই রাখতে হবে, এটার কি অ্যান্সার হতে পারে? হুম। যখন আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে এবার যেটা কোরিলেশন, কোনটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এবার দুটো ভেরিয়েবলের মধ্যে যদি কোরিলেশন হাই হয়, তাহলে আমরা সবসময় একটা ভেরিয়েবল রাখবো, একটা বাদ দেবো, যে কোনো যে কোনো একটা ভেরিয়েবল রাখবো, একটা বাদ দেবো। এইবার ধরো আমার কাছে এরকম এলো যে এক্স ওয়াই জেড তিনটে ভেরিয়েবল রয়েছে, যার মধ্যে এক্স আর ওয়াই এর মধ্যে খুব বেশি কোরিলেশন রয়েছে, আবার এক্স আর জেড এর মধ্যেও খুব বেশি কোরিলেশন রয়েছে। তাহলে আমি এক্সট্রা একটা ভেরিয়েবল রাখলেই যথেষ্ট, ওয়াই আর জেড আর আমার রাখার দরকার নেই। কারণ একটা ভেরিয়েবল থেকেই যদি আমি দুটো ভেরিয়েবলের ভ্যালু কোনো একটা জায়গায়, ধরো যদি যদি বলছি কোরিলেশন হাই, দ্যাট মিনস দ্যাট কোরিলেশন যদি বলি আমি হাই, তার মানে হচ্ছে যে যদি আমার কাছে এরকম দুটো এক্সেস রয়েছে, তার মানে এক্স যদি এক্স অ্যাক্সিসে যদি একটা ভেরিয়েবল থাকে, এক্স অ্যাক্সিসে যদি আমি একটা ভেরিয়েবল পুট করি, সিমিলারলি ওয়াই অ্যাক্সিসে যদি একটা ভেরিয়েবল পুট করি, তার মানে এক্স যদি ওয়াই এর সাথে কোরিলেশন হয়, তার মানে ধরো এরকম টাইপের আমি একটা লাইন পাচ্ছি। দ্যাট মিনস given a value of x, I can anytime I can compute the value of y. যে কোনো যদি x এর ভ্যালু দেওয়া থাকে, I can compute the value of y.
সো আমি যদি x এর ভ্যালুটা জানি তাহলে y এর ভ্যালুটা আমি যে কোনো সময় যদি বের করে নিতে পারি তাহলে I do not need to carry the value of y, ডেটা সেটটাকে আর ভারী করার দরকার নেই। এইটাই হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর একটা হ্যাঁ। এটাই হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এর একটা থাম্ব রুল, বা এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্স। ইফ টু ভেরিয়েবলস আর হাইলি কোরিলেটেড দেন উই উইল পিক অনলি ওয়ান ভেরিয়েবল এন্ড রিমুভ দ্য আদার ওয়ান। যে কোনো একটা ভেরিয়েবল রাখবো আর একটাকে বাদ দিয়ে দেবো। আমি সেই জায়গাতে অন্য এমন একটা ভেরিয়েবল আনবো। তার মানে হচ্ছে যে ধরো আমি যদি এরকম ভাবে ভাবি যে একটা হাই ডাইমেনশনাল ডেটা সেটের ক্ষেত্রে কোন ভেরিয়েবল গুলোকে রাখবো আর কোনগুলোকে রাখবো না, এটা যদি আমাকে ডিসাইড করতে হয় তাহলে আমি সবসময় রাখবো যে এই সমস্ত ভেরিয়েবল গুলো রাখবো যে হাই ডাইমেনশনাল ডেটা সেটের প্রত্যেকটা ডাইমেনশনকে চেনার জন্য যে ভেরিয়েবল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ইম্পর্টেন্ট সেই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে রাখবো, এবং কোরিলেটিং ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে থেকে যে কোনো একটা করে রাখবো। মানে আমি যদি বলি যে একটা হিউম্যান, আমি খুব পাতি কথায় যদি বলি যে একটা হিউম্যান বিইং এর কোন হিউম্যান বিইং ব্যাড না গুড সেটা বোঝার জন্য, বা হিউম্যান বিইং এর ক্যারেক্টারিস্টিক্স রিপ্রেজেন্ট করার জন্য, তার বিহেভিয়ারাল প্যাটার্ন রিপ্রেজেন্ট করার জন্য কোন ভেরিয়েবল গুলো ইম্পর্টেন্ট, কোন অ্যাট্রিবিউট গুলো ইম্পর্টেন্ট, তার 100টা অ্যাট্রিবিউট থাকতে পারে, কোন অ্যাট্রিবিউট গুলো ইম্পর্টেন্ট সেই অ্যাট্রিবিউট গুলো নেব যেটা হচ্ছে যে তার ক্যারেক্টারিস্টিক্স এর যত ডাইমেনশন আছে সেই প্রত্যেকটা ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করতে পারে। সেরকম একটা করে ক্যারেক্টারিস্টিক্স নেব, সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমি নেব না। যদি বলি যে একটা হিউম্যান বিইং গুড অর ব্যাড সেটা বোঝা যায় যে তার ক্যারেক্টার দেখে এবং তার সে দেখতে সুন্দর কিনা সেটা দেখে, তাহলে আমি মানে খুব ছোট এক্সাম্পলে দেখতে সুন্দর কিনা সেটা দেখার জন্য একটা ভেরিয়েবল নেব। ধরো তার চোখ দেখলেই বোঝা যায় দেখতে সুন্দর কিনা, তাহলে দেখতে সুন্দর কিনা তার জন্য একটা ভেরিয়েবল রিপ্রেজেন্ট করছে আই। তাহলে একটাই যথেষ্ট। আমি আমি তার দেখতে মানে তার ফিজিক্যাল অ্যাট্রিবিউট গুলোর আরো যে সমস্ত অ্যাট্রিবিউট গুলো ছিল সেগুলো বাদ দিয়ে দেবো, কারণ ফিজিক্যাল ও অ্যাট্রিবিউট কে আচ্ছা। রিপ্রেজেন্ট করছে এখানে আই। তারপরে তার বিহেভিয়ারাল অ্যাট্রিবিউটস কে রিপ্রেজেন্ট করার জন্য ক্যারেক্টারিস্টিক্স থেকে আমি যেকোনো একটা ভেরিয়েবল নেব। তার সে হাঁটে কিরকম সেটা একটা ভেরিয়েবল এই কাজ হয়ে গেল, তার অন্য ভেরিয়েবল গুলো নেব না, কারণ আমি প্রত্যেকটা ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ভেরিয়েবল নেব। তার মানে হচ্ছে যদি ধরো আমার কাছে যদি এরকম একটা ডাইমেনশন এরকম একটা প্রিন্সিপাল কম্পোনেন্টের ডেটা থাকে, বা অরিজিনাল ডেটা থাকে, তার মধ্যে যদি একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট এই দিকে আমি রিপ্রেজেন্ট করে ফেলেছি, এটা হচ্ছে যদি আমার কাছে ধরো PC1 হয়ে থাকে, এই দিকে একটা ভেরিয়েবলকে আমি অলরেডি রিপ্রেজেন্ট করেছি প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 বলে। তার মানে হচ্ছে যে একটা ডাইমেনশন আমি খুঁজে পেয়ে গেছি, এই দিকের সমস্ত ডাইমেনশন খুঁজে পেয়ে গেছি। এরপরে এর নেক্সট যে ডাইমেনশনটা হবে সেটা হচ্ছে যে অর্থোগোনাল হবে এর সাথে। অর্থোগোনাল মানে এর সাথে অ্যাটলিস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তার ঠিক বিপরীত একটা তার ঠিক বিপরীত একটা ডাইমেনশন আমি রিপ্রেজেন্ট করতে চাইছি। একই ডাইমেনশন আমি ধরো আমি PC1 এই দিকটা রিপ্রেজেন্ট করছে, ঠিক PC2 যদি আমি এই দিকটা নিতাম তাহলে সেটা খুব বেশি কার্যকরী হতো না, বা যদি এখানে নিতাম খুব বেশি কার্যকরী হতো না, কারণ আমি একটা ডাইমেনশন তো অলরেডি এক্সপ্লোর করে ফেলেছি, সেই ডাইমেনশনটাকে আমি আর এক্সপ্লোর করব না। তার থেকে ডিস্টেন্ট একটা ডাইমেনশন এক্সপ্লোর করব, যাতে কিনা যদি আমি একটা আননোন ডেটা পাই তাহলে তার সমস্ত ডাইমেনশন গুলো আমার কাছে জানা থাকে। দ্যাট ইজ দ্য আইডিয়া বিহাইন্ড মানে প্রিন্সিপাল এটা কি কম্পোনেন্ট অ্যানালাইসিস। বলো। এটা কি পিসি ওয়ান এর যেটা করলেন সেটা কি একটা অ্যাট্রিবিউটের জন্য, মানে সাপোজ হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ, একটা অ্যাট্রিবিউটের বিহেভিয়ারটা জন্য। কি? হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক। একটা আচ্ছা। অ্যাট্রিবিউটের জন্য। এইবার আমি আগেই বলেছি যে PC1 যেটা রয়েছে সেটা কিন্তু একটা অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করে। সেটা কিন্তু অরিজিনাল অ্যাট্রিবিউট নাও হ্যাঁ। হতে পারে। অরিজিনাল অ্যাট্রিবিউট নাও হতে পারে, সেটা একটা অ্যাট্রিবিউটকে রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? সেই লোডিংসটা রিপ্রেজেন্ট করে। লোডিংস এবং স্কোরটাকে রিপ্রেজেন্ট করে, লোডিংসটাকে রিপ্রেজেন্ট করে, অরিজিনাল অ্যাট্রিবিউটটাকে রিপ্রেজেন্ট করে না। স্কোর যে ম্যাট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্স, কিন্তু অরিজিনাল ডেটা ইন এ রোটেটেড কোঅর্ডিনেট সিস্টেম। এই যে রোটেশনের কথা বলছি এটা হচ্ছে এই রোটেশন। আমরা সবসময় প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 যদি একটা অ্যাঙ্গেলে নিই তার ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 থাকবে। তাতে করে আমরা যতটা টুটাতে কি থাকবে? 2 টা আরেকটা অ্যাট্রিবিউট। আমি তো অনেকগুলো অ্যাট্রিবিউট আচ্ছা। নিতে পারি, তো আরেকটা অ্যাট্রিবিউট নেব। এবং এর যে এই যে অ্যাট্রিবিউট সিলেকশন করা, এর আমার যে টার্গেটটা থাকবে, অ্যাট্রিবিউট সিলেকশন করার যে স্পেসিফিক টার্গেটটা থাকবে, সেই টার্গেটটা ফুলফিল করতে হবে। সেই টার্গেটটা হচ্ছে যে টার্গেট সবসময় থাকবে টু ম্যাক্সিমাইজ দ্য ভেরিয়েন্স। এটা হচ্ছে আমার টার্গেট।
ম্যাক্সিমাইজ দ্য ভেরিয়েন্স। এবার বলবে ম্যাক্সিমাইজ দ্য ভেরিয়েন্স কেন? ভেরিয়েন্স যখন বেশি পাচ্ছি তার মানে হচ্ছে যে সেই ডেটাটার মধ্যে যে ভেরিয়েশনটা রয়েছে সেই ভেরিয়েশনটাকে আমি ক্যাপচার করতে পারছি। একটা ডেটা সেটের মধ্যে মানে ধরো আমি বলে দিলাম যে গুড অর ব্যাড তার যে ৫০ টা ধরো আমি টাউপল বা ৫০ টা স্টুডেন্ট দিয়ে দিলাম তার এক্সাম্পল হিসাবে। তাহলে এই যে গুড অর ব্যাড স্টুডেন্টস ৫০ টা রয়েছে, ধরো ২০ টা গুড স্টুডেন্ট ৩০ টা ব্যাড স্টুডেন্টের এক্সাম্পল ডেটা রয়েছে। এই ডেটার মধ্যে প্রচুর ভেরিয়েন্স থাকবে। মানে সমস্ত ডেটাই যদি একই ডেটা নিই তাহলে তো হবে না। তাদের মধ্যে বিভিন্ন টাইপের ভেরিয়েন্স থাকা সত্ত্বেও তারা গুড স্টুডেন্ট। মানে কেউ হয়তো খেলাধুলায় ভালো, কেউ হয়তো পড়াশোনায় ভালো। তার যে দুটো যখন ডেটা নেব তাদের মধ্যে ভেরিয়েন্স খুব বেশি হবে। তাহলে আমি খেলাধুলায় একটা ডেটা নেব, একটা পড়াশোনায় ভালো নেব। যদি আমি ৫ টাই পড়াশোনায় ভালো ডেটা নিয়ে ট্রেন করি তাহলে যেই আমি একটা আননোন খেলাধুলায় ভালো ডেটা পাবো সেটাকে আমি বাদ দিয়ে ফেলবো। সেটাকে আমি আর ভালো হিসেবে জানি না। কারণ আমি খেলাধুলায় ভালো হওয়া যায় এই জিনিসটাই তো আমি ট্রেন করাইনি। সো ম্যাক্সিমাইজ দ্য ভেরিয়েন্স যখন করছি তার মানে হচ্ছে যে যত সম্ভব ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা দিয়ে আমি ট্রেন করাবো, যত টাইপস অফ ডিফারেন্ট অ্যাট্রিবিউটস দিয়ে আমি ট্রেন করাবো তত আমার পক্ষে আননোন ডেটা রেকগনাইজ করতে সুবিধা হবে। সো দ্য টার্গেট অলওয়েজ রিমেইনস। যেকোনো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস কেন, যেকোনো অ্যানালাইসিস এর ক্ষেত্রে টার্গেটটাও সবসময়ই থাকে যে ম্যাক্সিমাইজ দ্য ভেরিয়েন্স। এক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাইজ দ্য ভেরিয়েন্স করব। এইজন্য আ যে কোয়েশ্চেনটা রয়েছে দেখবে তোমাদেরকে এতে দিয়েছি যেটা অ্যাসাইনমেন্টে সেখানেও এই ধরনের একটা কোয়েশ্চেন আছে যে এতগুলো প্রিন্সিপাল কম্পোনেন্ট বাছো যাতে 90% অফ দি ভেরিয়েন্স আমরা এক্সপ্লেইন করতে পারি। ভেরিয়েন্স হ্যাঁ এক্সপ্লেইন হ্যাঁ কথাটার হ্যাঁ, ভেরিয়েন্স এক্সপ্লেইন কথাটার মানে হচ্ছে যে অরিজিনাল ডেটা সেটে যতটা ভেরিয়েন্স রয়েছে তার মধ্যে এট লিস্ট 90% ভেরিয়েন্স তুমি এক্সপ্লেইন করতে পারছো তোমার ওই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো দিয়ে। একটা একটা অরিজিনাল ডেটা সেটের ক্ষেত্রে ভেরিয়েন্স থাকা মানে হচ্ছে যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যাট্রিবিউটস ভ্যালুস। সেই অ্যাট্রিবিউটস ভ্যালুস গুলোর মধ্যে যদি আমি ধরো ১০০ টা অ্যাট্রিবিউট রয়েছে তাতে যে ভেরিয়েন্স পাচ্ছি আমি তার মধ্যে থেকে মাত্র ৩ টে অ্যাট্রিবিউটেই যদি আমি তার 90% ভেরিয়েন্স কভার করে ফেলতে পারি তাহলে সেই ৩ টে অ্যাট্রিবিউট আমার কাছে খুব ইম্পোর্টেন্ট অ্যাট্রিবিউট। তো আমি সবসময় চেষ্টা করব ধরো মার্কেট এনালাইসিস এর ক্ষেত্রেও যদি বলি আমরা তাহলে যদি কোনো প্রোডাক্টের ডিমান্ড আমাদেরকে এনালাইজ করতে হয় তাহলে সেই প্রোডাক্টের এমন কি এমন কি স্পেসিফিক অ্যাট্রিবিউটস রয়েছে। দেয়ার আর সো মেনি অ্যাট্রিবিউটস কিন্তু তার মধ্যে থেকে এমন কি স্পেসিফিক ২ টো বা ৩ টে অ্যাট্রিবিউট রয়েছে যেটা দিয়ে আমি ওই ডেটা সেটটাকে আ আ আমি বেটার প্রমাণ করতে পারি বা তার মার্কেট এনালাইসিস করতে পারি। তাহলে হচ্ছে যে তার যে মানে ডেটা পিসি ওয়ানটা হচ্ছে যে মানে ভালো না খারাপ সেটা ডিফাইন করার জন্য পিসি ওয়ানটা হচ্ছে ওর বিহেভিয়ার আর পিসি টুটা হচ্ছে কিরম দেখতে সেইটা, তাই তো? এক্সাক্টলি মানে আমি যে এক্সাম্পলটা দিলাম তার ক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে যে হ্যাঁ মাত্র হ্যাঁ হ্যাঁ পিসি ওটার হ্যাঁ, পিসি 1 এবং পিসি 2 দিয়েই শুধুমাত্র যদি আমি বলি যে বিহেভিয়ার এবং তার ফিজিক্যাল নেচার এই দুটো দিয়েই যদি ভালো বা খারাপ চেনা যায় তাহলে আমার অন্য কোনো অ্যাট্রিবিউট যদি দরকার না ক্ষেত্রে পড়ছে তাহলে পিসি 1 এবং পিসি 2 এই দুটো মাত্র অ্যাট্রিবিউট দিয়েই আমি তার ভেরিয়েন্স কে ম্যাক্সিমাম 99% হয়তো এক্সপ্লেইন করতে পারছি। যদি 95 বা হ্যাঁ 99 হ্যাঁ এরকম কিছু একটা এক্সপ্লেইন করে ফেলতে পারি ২ টো বা ৩ টে অ্যাট্রিবিউট দিয়ে তাহলে তো হ্যাঁ হয়ে গেল। তাহলে তো ওই অ্যাট্রিবিউট গুলো সিলেক্ট করলেই যথেষ্ট। আমার অন্য অ্যাট্রিবিউট গুলোর প্রয়োজন পড়ছে না। ঠিক এইবার আছে। আমি হ্যাঁ, এইবার আমি এক্সাম্পলটাতে আসি যেটা আমরা নিয়েছিলাম R দিয়ে কিভাবে সলভ করছি। আচ্ছা। তো এটাতে আমরা বিওএস যেটা একটা এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম ডেটাটা বোধহয় আমি প্রোভাইড করেও দিয়েছি। এখন এই আ এক হ্যাঁ এই কমান্ড গুলোর কাজ তো অলরেডি আমি ১ম এই বলে দিয়েছিলাম। হেড কমান্ডটা কি করে? হেড কমান্ডটা সবসময় আমরা ডেটার যে এক্সট্রাক্ট রয়েছে, সেই এক্সট্রাক্ট বলতে হচ্ছে যে তার যে আ ভেরিয়েবলস গুলো বা অ্যাট্রিবিউটস গুলো এবং তার সাথে তার প্রথম কয়েকটা ডেটা আমরা বের করতে পারি। এবার এই হেড এবং টেল কয়েক বাই ডিফল্ট ৬ টা ৭ টা করে দেখায়। কিন্তু আমরা চাইলে সেই নাম্বারটাকে কমাতে বা বাড়াতে পারি। সেটাও কিভাবে করতে পারি সেটাও আমি দেখিয়েছিলাম। এইগুলো একটু দেখে নিও। এই কমান্ড গুলো খুব ইম্পোর্টেন্ট কমান্ড এবং সবসময় কাজে লাগবে। পরীক্ষার সময়ও কাজে লাগবে, প্র্যাকটিক্যালিও তো কাজে লাগবেই। আচ্ছা, আ এটা আ তো আ এবার হেডটাকে দিয়ে জাস্ট আমি একটা ডেটা এক্সট্রাক্ট দেখেছি যেখানে হচ্ছে যে একটা টেবল দেখানো হয়েছে। মানে হ্যাঁ হচ্ছে যে একটা ডেটা এক্সট্রাক্ট যার মধ্যে ৬ টা রো এবং ১৪ টা কলাম দেখানো হয়েছে। দ্যাট ডাজ নট মিন যে এই ডেটাটার মধ্যে ৬ টাই রো রয়েছে। মাত্র ৬ টা এখানে দেখানো হয়েছে। এই ১৪ টা ভেরিয়েবল দেখাটা খুব ইম্পোর্টেন্ট যে এখানে এই টাইপস অফ ভেরিয়েবলস রয়েছে।
এই ভেরিয়েবল, এই 14টা ভেরিয়েবলের মধ্যে থেকে মানে আমার কোশ্চেন আসবে হয়তো যে এর মধ্যে থেকে ম্যাক্সিমাম ভেরিয়েন্স এক্সপ্লেন করতে পারে এরকম প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোকে বেছে নাও। সেটা হতে পারে 2টো বা 3টে বা 4টে প্রিন্সিপাল কম্পোনেন্ট যদি আমরা বেছে নিতে পারি, দ্যাট মিনস দ্যাট উইল বি আওয়ার প্রিন্সিপাল অ্যাট্রিবিউটস। তো এইটা হচ্ছে সেই ডেটা সেটটা যেটা আমরা দেখিয়েছি। তো দেখো এখানে টোটাল 506 খানা এন্ট্রি রয়েছে, দ্যাট মিন 506 রোজ আর দেয়ার উইথ দিস 14 কলামস। তো আমরা এই কলামস গুলো থেকে প্রথমেই হচ্ছে যে রেসপন্স ভেরিয়েবলটাকে বাদ দিয়ে দেবো। এবার আমরা জানবো কি করে কোনটা রেসপন্স ভেরিয়েবল বা ক্যাটাগরি ভেরিয়েবল যেটা আমরা বলছিলাম, লেবেল যেটা। তো যেহেতু এটা আনসুপারভাইজড ম্যানারে কাজ করে, তো আমরা প্রথমেই রেসপন্স ভেরিয়েবল আর ক্যাটাগরি ভেরিয়েবলটা বাদ দিয়ে দেবো। তো আমাদের এখানে ক্যাটাগরি ভেরিয়েবল জানা আছে, সেটা হচ্ছে এই যে CHAS বা ক্যারেক্টারিস্টিক্স বলে যে ভেরিয়েবলটা রয়েছে, এই ভেরিয়েবলটা হচ্ছে ক্যাটাগরি ভেরিয়েবল, এটা বলে দেওয়া থাকবে। 0 বা 1 দিয়ে রিপ্রেজেন্ট করা আচ্ছা। হয়েছে। 0 বা 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। 0 বা 1 বলতে হচ্ছে যে ধরো 0টা ইয়েস 1টা নো এরকম কিছু একটা ভেরিয়েবল বলে দেওয়া হয়েছে। তো সেই জন্য এটা হচ্ছে যে ক্যাটাগরি ভেরিয়েবল। তো এই ক্যাটাগরি ভেরিয়েবলটাকে আমরা প্রথমেই বাদ দিয়ে দেবো। তো রিমুভ করে দিচ্ছি আমরা ক্যাটাগরি ভেরিয়েবলটাকে ফার্স্ট। এর পরের যেটা আসবে কাজ, সেটা হচ্ছে যে স্প্লিটিং দ্য ডেটা সেট ইন্টু ট্রেন অ্যান্ড টেস্ট। এটার সময় খেয়াল রাখতে হবে যে আমরা যদিও স্প্লিট করছি ডেটা সেটটাকে ট্রেন আর টেস্টে, এখানে কিন্তু অ্যাজ সাচ ট্রেনিং আর টেস্টিং ফেজ বলে কিছু নেই। কারণ হচ্ছে আমরা এটা হচ্ছে যে আনসুপারভাইজ ম্যানারে কাজ করে, তো আমরা ট্রেন করব তারপরে টেস্ট করব, কেবলমাত্র টেস্ট করার জন্যই করব, মানে আমাদের ট্রেনিংটা কতটা বেটার হয়েছে সেটা জানার জন্য টেস্ট করছি। এখানে ট্রেনিং ফেজ বলে আলাদা করে সেরকম কোনো ফেজ নেই, সেই জন্য আমরা দুটো ফেজে আলাদা আলাদা করে পিসিএ রান করাবো না। আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রেনিং ফেজে যে পিসিএটা তৈরি হবে, সেই পিসিএটা কতটা ভালো হয়েছে সেটা জানার জন্য জাস্ট কিছু টেস্ট ডেটার উপর সেটাকে রান করিয়ে নেবো, জাস্ট আমার ট্রেনিংটা কতটা ভালো হয়েছে সেটা দেখার জন্য। সেই জন্য কারণ কি এটা আনসুপারভাইজড বলে। হ্যাঁ, আনসুপারভাইজড বলে সেই জন্য আমরা স্প্লিট বলে একটা কমান্ড ইউজ করেছি এখানে। স্প্লিট কমান্ডটা কি হচ্ছে যে ডেটা সেটটাকে ভেঙে দিচ্ছে দুটো দুটো ডেটা সেটে, একটা ট্রেন একটা টেস্ট, এইরকম দুটো সাবসেটে ভাঙছে। তো সেই সাবসেটটাই ভাঙার জন্য একটা স্প্লিট রেশিও করেছি, সেটা হচ্ছে যে 0.7, মানে 70% ট্রেনিং ডেটা হবে, 30% টেস্ট ডেটা হবে। তো সেই জন্য স্প্লিট যখন 2 হচ্ছে, মানে 70% কেসে সেটাকে ট্রেনিং ডেটা হিসেবে দেখাচ্ছি, আর আদার 30% কেসে সেটা হচ্ছে যে ফলস হিসেবে দেখাচ্ছি। সেই জন্য দেখো 70% অফ 516 এন্ট্রিজ যেটা রয়েছে, সেই 516 মধ্যে 70% নিলে 367টা ডেটা আসে। তো সেই জন্য দেখো নিচে একদম লেখা আছে যে ইট শোজ it is showing 1 to 10 of 367 entries. তো টোটাল ট্রেনিং ডেটাতে 367টা ডেটা রয়েছে, এবং এতে সমস্ত যে ট্রেনিং ডেটা যে কলাম গুলো রয়েছে, সেই কলাম গুলো এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। নাও তার মানে এটা বাদ দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ, এবার না, এটা বাদ দেবো না, এটা তো ট্রেনিং ডেটাটা হয়ে গেল 70% ট্রেনিং ডেটা, আর টেস্ট ডেটাটা বাদ চলে গেছে অলরেডি। মানে 516 খানার মধ্যে 367টা ডেটা আমরা রেখেছি ট্রেনিং এর জন্য, আর বাকি 30% ডেটা আছে টেস্টিং এর জন্য। তো আমরা ট্রেনিং যেটা করবো পিসিএ, সেটা এই 367টা রো এবং এই কলাম গুলোর উপরই করবো। এবার আমরা পিসিএ টা ট্রেন আচ্ছা। করছি। তো এখানে দেখো ট্রেন সেটের ক্ষেত্রে যে প্রথম 14টা ভেরিয়েবলের মধ্যে, এখানে সরি এই ডেটাটা একটু মনে হচ্ছে ACHAS ডেটাটা বাদ যাবে এখানে। এটা এখানে বাদ দেওয়াটা দেখানো হয়েছিল, কিন্তু এইখানটাতে বাদ যায়নি, হয়তো আমারই ভুল হয়েছে। এই ডেটাটা বাদ যাবে। এই ডেটাটা বাদ গেলে আগে কতগুলো ছিল, 14টা কলাম ছিল, এখন থাকবে 13টা কলাম। তো সেই 13টা কলামের উপর আমরা ট্রেন করছি, ট্রেন সেটে 13টা কলামকে নিচ্ছি। আচ্ছা, এবার পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস চলছে হচ্ছে যে এই পিসিএ ট্রেনটার উপর, এবং স্কেলটাকে সবসময় আমরা স্কেলটাকে সবসময় আমরা 2 তে সেট করে রাখবো, এবং তারপরে দেখবো যে মডেলটা কিভাবে ফিট হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা মেইন ইম্পর্টেন্ট জিনিস, সেটা আগেই বলেছি যে দুটো স্কোর এবং লোডিংস। তো লোডিংস ম্যাট্রিক্সটাকে আমরা দেখার জন্য এটা লোডিংস ম্যাট্রিক্সটাকে আমরা এইভাবে লিখবো যে পিসিএ ডট এক্স। এই $x মানে হচ্ছে যে পিসিএ টা যখন আমরা জেনারেট করবো, এই পিসিএ টা জেনারেট করার সময় দেখবে দেয়ার আর সো মেনি ভেরিয়েবলস ইন পিসিএ। স্কোর আছে, লোডিংস আছে, এই এক্স টা হচ্ছে সবসময় লোডিংস। এটার নামটা আর এর ক্ষেত্রে লোডিংস নামে থাকে না, তুমি নামটা নিজে চেঞ্জ করে নিয়ে লোডিংস বলে নাম দিলে, কারণ লোডিংসটা আমরা থিওরিটিক্যালি জানি যে লোডিংসটা কি জিনিস। লোডিংসটা হচ্ছে যে ওয়েটস অফ ইচ অরিজিনাল ভেরিয়েবল, সেই জন্য আমরা লোডিংস নাম দিয়ে দিলাম। এটা কিন্তু আর এ এক্স নামে স্টোর থাকে, তো এই এক্স নামটাকে আমরা লোডিংস এর মধ্যে নিয়ে এলাম। তো এইটা এইভাবে লিখতে হয় যে লোডিং ম্যাট্রিক্স যেটা। হ্যাঁ, লোডিং ম্যাট্রিক্সটা
সেটা হচ্ছে এই পিসিএ $x ডলার মানে হচ্ছে যে পিসিএ হচ্ছে একটা সেট অফ ডেটা, ঠিক আছে। পিসিএ টা হচ্ছে যে এর মধ্যে পিসিএ যে ভেরিয়েবলটাই পিসিএ ভেরিয়েবলটা যখন আমরা এইভাবে নিচ্ছি পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট, এইটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে কমেন্টটা PRCOMP এই অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা করছে। এই অ্যানালাইসিসটা করার পরে যে ভেরিয়েবলের মধ্যে সমস্ত ডেটাগুলো স্টোর রাখছে অ্যানালাইসিসে সেটা হচ্ছে পিসিএ ভেরিয়েবল। আমি নিজে নাম দিয়েছি এটা পিসিএ। এটা তুমি অন্য নামও দিতে পারতে। আমি জাস্ট বোঝার জন্য এটা পিসিএ নাম দিয়েছি। এর মধ্যে সমস্ত প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলো স্টোর হচ্ছে। এবার এই সমস্ত প্রিন্সিপাল কম্পোনেন্ট বলতে এর মধ্যে স্কোর আছে, এর মধ্যে লোডিংস আছে। লোডিংসটা যে নামে স্টোর হয় বাই ডিফল্ট সেটা হচ্ছে এক্স। তো এই পিসিএ $x লেখা মানে হচ্ছে যে পিসিএ যে ডেটা সেটটা ছিল তার মধ্যে থেকে এক্স ডেটাটাকে আমি তুলে আনছি। এক্স কি না, এক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা অ্যাজ ডট ডেটা ডট ফ্রেম লেখা মানে হচ্ছে ডেটা ডট ফ্রেম যে স্টাইল রয়েছে সেই ডেটা ডট ফ্রেম স্টাইলে নিয়ে আসা এটাকে, যাতে করে আমরা রিপ্রেজেন্ট করতে সুবিধা হয়। তো অ্যাজ ডেটা ডট ফ্রেম মানে হচ্ছে যে ডেটা ডট অ্যাজ ডেটা ডট ফ্রেমে আমি লিখছি, আই এম রাইটিং ইট অ্যাজ ডেটা ডট ফ্রেম। এবং কার মধ্যে স্টোর করছি সেটা হচ্ছে লোডিংস যে ম্যাট্রিক্সটা রয়েছে তার মধ্যে, মানে লোডিংস যে ম্যাট্রিক্স নয়, লোডিংস একটা ম্যাট্রিক্সের নাম দিয়ে আমি তার মধ্যে স্টোর করি। ফাইনালি আমি যখন ভিউ লোডিংস করছি তার মানে লোডিংসটা দেখতে পাবো। লোডিংসটা কি দেখাচ্ছে দেখো, লোডিংসটা দেখাচ্ছে এরকম, এখানে টোটাল 13টা থাকবে। এই 13টা টোটাল প্রিন্সিপাল কম্পোনেন্ট এখানে রয়েছে। তার মানে 13টা টোটাল প্রিন্সিপাল কম্পোনেন্ট বলতে কি, আগে আমরা ট্রেনিং যখন করেছিলাম তখন ট্রেনিং সেটাও 13টাই ছিল। তো টোটাল 13টাই কম্পোনেন্ট সেখানে চলে এসছে। তার মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট, তাহলে আমরা এখনই বলছিলাম যে প্রিন্সিপাল কম্পোনেন্ট বাদ যাবে, কিছুই বাদ যায়নি। অ্যাকচুয়ালি বাদ এইভাবে যাবে না। আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট 13টা লোডিংস আলাদা আলাদা হবে। লোডিংস মানে তাদের যে লিনিয়ার যে ওয়েট গুলো রয়েছে সেই ওয়েট গুলো আলাদা হবে। এবার এই যে 367টা এখানে যখন দেখো 367টা এন্ট্রি রয়েছে টোটাল, শোয়িং আপ টু 367 এন্ট্রিজ। এই যে 367 এন্ট্রিজ মানে প্রত্যেকটা ধরো রো এর জন্য এই প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোর আলাদা আলাদা ওয়েট রয়েছে। এই ওয়েট গুলো আমরা দেখবো, তার মানে যে প্রিন্সিপাল কম্পোনেন্টটার ওয়েট সব থেকে বেশি পাবো ওভারঅল, সেই প্রিন্সিপাল কম্পোনেন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট হবে। এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এইটাই বলছিলাম যে আমরা যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট দেখবো তখন প্রিন্সিপাল কম্পোনেন্ট কিন্তু অরিজিনাল ডেটার সাথে মিলবে না। আমরা যখন অরিজিনাল ডেটার এরকম নাম ছিল CRIM, ZN, ইন্ডাস এরকম নাম ছিল, এখানে কিন্তু সেরকম নাম নেই। এখানে জাস্ট PC1, PC2 নাম হয়ে গেছে। শুধু নাম নেই তা নয়, এই ভ্যালু গুলোও চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য প্রিন্সিপাল কম্পোনেন্টস গুলো হচ্ছে দে আর রিপ্রেজেন্টিং সাম ভেরিয়েবলস বাট দে আর নট দ্য অরিজিনাল ভেরিয়েবলস। তার বদলে কি হচ্ছে, আমরা লোডিং ম্যাট্রিক্স যখন স্টোর করছি সেই যে অরিজিনাল ভেরিয়েবল গুলো ছিল তার প্রিন্সিপাল কম্পোনেন্টের ওয়েট গুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে তার ওয়েট। এবার এই ওয়েটটা যত বেশি আছে দ্যাট মিন সেই রোটাকে এই এই প্রিন্সিপাল, মানে ধরো 1 নম্বর রোটাকে এই BC2 খুব বেটার আন্ডারস্ট্যান্ড করছে। এর 0.82 হচ্ছে এর লোড। সেই জন্য নেগেটিভে লোড যাওয়া মানে এটা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি খুবই কমে যাচ্ছে। এনিওয়ে, তারপরে আমরা এবার তাহলে লোডিং ম্যাট্রিক্সটা জেনারেট করার জন্য কি করছি, আচ্ছা এরপরে হচ্ছে যে উই নাও জেনারেট দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট লোডিং ম্যাট্রিক্স বাই ইউজিং অ্যাট্রিবিউট রোটেশন অফ দ্য PCA কমান্ড ফর ইচ ভেরিয়েবল। আচ্ছা এই যে রোটেশন ম্যাট্রিক্সটা করছি, রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স্যাক্টলি একটা কোরিলেশন ম্যাট্রিক্সের মতন। কোরিলেশন ম্যাট্রিক্সটা কেন কাজে লাগবে, এইবার দেখো এখানে আমরা প্রথমেই বলেছিলাম যে ইউ ম্যাট্রিক্সটা কি, ইউ ম্যাট্রিক্স ইজ দ্য অরিজিনাল। আমরা এখানে দেখি একবার ইউ ম্যাট্রিক্সটা যখন আমরা দেখেছি, ইউ ম্যাট্রিক্স হচ্ছে যে ইউ ইজ দ্য স্কোর ম্যাট্রিক্স এন্ড ইট ইজ কন্টেইনিং দ্য অরিজিনাল ডেটা ইন আ রোটেটেড কোঅর্ডিনেট সিস্টেম। এই যে ইউ ম্যাট্রিক্সটা একটা রোটেটেড কোঅর্ডিনেট সিস্টেমে রাখা হয়েছে। আমরা এবার কি করব যে এই ইউ ম্যাট্রিক্স এর সাথে এই বি ম্যাট্রিক্স এর একটা কোরিলেশন নেব। বি ম্যাট্রিক্স মানে হচ্ছে লোডিং ম্যাট্রিক্স, যেটা আমরা অলরেডি দেখলাম। সো উই উইল জাস্ট ফাইন্ড আ কোরিলেশন অফ দ্য ইউ ম্যাট্রিক্স উইথ আ বি ম্যাট্রিক্স। তাহলে তাতে করে কি হবে, দ্য বেনিফিট উইল বি দ্যাট আমরা যে সিলেকশনটা করতে পারবো, অ্যাট্রিবিউট সিলেকশন। এক্স্যাক্টলি আমরা অ্যাট্রিবিউটটা সিলেক্ট করতে পারবো। মানে PC1 এর সাথে যে অ্যাট্রিবিউটটা সবথেকে বেশি কোরিলেশন করবে এক্স্যাক্টলি সেই অ্যাট্রিবিউটটাই আমরা PC1 মানে PC1 এর PC1 এর রিপ্রেজেন্টেটিভ অ্যাট্রিবিউট হিসেবে নেব। যেমন আমরা যখন এটাকে রিপ্রেজেন্ট করছি এরকম ভাবে ম্যাট্রিক্স PCA রোটেশন ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি হচ্ছে এখানে স্কোর ম্যাট্রিক্সটা। এই রোটেশন ম্যাট্রিক্সটাই হচ্ছে যে আমরা স্কোর ম্যাট্রিক্স, আমরা আগে বলছিলাম যে স্কোর ম্যাট্রিক্স এর কথা বলছিলাম, এই রোটেশনটাই হচ্ছে সেই স্কোর ম্যাট্রিক্সটা। এবার কেন এটা রোটেশন নামে স্টোর আছে সেটা খুব আন্ডারস্ট্যান্ডেবল, কারণ আমি বললাম যে অরিজিনাল যে ম্যাট্রিক্সটা থাকে সেই অরিজিনাল ম্যাট্রিক্সটা
হ্যাঁ, অরিজিনাল ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি রোটেটেড ফরম্যাটে স্টোর থাকে, একটা হায়ার ডাইমেনশনে রোটেট ফরম্যাটে স্টোর থাকে, সেই জন্য যাই হোক এর নাম রোটেশন দেওয়া আছে। তো আমি এটাকে ম্যাট্রিক্স বা তুমি স্কোর হিসেবেও নাম দিয়ে দিতে পারো, স্কোর হিসেবে নাম দিয়ে নিলাম ধরো এটা, বা ম্যাট্রিক্স, যাই হোক। এই ম্যাট্রিক্সটাতে কি হচ্ছে দেখো, যে এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোর সাথে কোরিলেশনটা পেয়ে যাচ্ছে। এবার দেখো যে সব থেকে বেশি কোরিলেশন রয়েছে হচ্ছে এই 0.34 এর 0.343 রয়েছে, এটা 0.348 রয়েছে। তাহলে এই যে ইন্ডাস যে রোটা রয়েছে, এই ইন্ডাস রোটা বা বলতে পারো এই যে ইন্ডাস অ্যাট্রিবিউটটার সব থেকে বেশি কোরিলেশন হচ্ছে PC1 এর সাথে। তার মানে হচ্ছে যে PC1 কে রিপ্রেজেন্ট করার জন্য সব থেকে বেশি ভালো অ্যাট্রিবিউট হবে হচ্ছে ইন্ডাসটা। সিমিলারলি যদি আমি PC2 কে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে 0.51 রিপ্রেজেন্ট করছে হচ্ছে যে CHAS, এই যে এটা রয়েছে অ্যাট্রিবিউটটা রয়েছে। এক্স্যাক্টলি আমি একটা CHAS অ্যাট্রিবিউটটা বাদ দিয়ে দেওয়ার কথা ছিল, আমি বাদ দিইনি বলে এটা চলে আসছে রেজাল্টে। এনিওয়ে এটা বাদ দিয়ে ফেলবে, এটা বাদ দিয়ে দিলে তখন দেখবে যে এর মধ্যে থেকে কোনোটা হবে, যেমন এটা হয়েছে 0.29 এজটা। তো যাই হোক এখানে CHS টা ঢুকে আছে, ঢুকে থাকলে এটা হচ্ছে, তাহলে নেক্সট যে অ্যাট্রিবিউটটা সিলেক্ট হবে সেটা হচ্ছে CHS। তো এইরকম যে তার মানে এবার এবার দেখবো এদের মধ্যে যদি আমি বেশিটা নিই, তাহলে CHS টা সব থেকে বেশি, তাহলে এইটা হচ্ছে যে সব থেকে বেশি। এটা খুব স্বাভাবিকভাবেই এটা সব থেকে বেশি হবে, কারণ হচ্ছে যে CHS টা অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক্স ভেরিয়েবল ছিল, তো ওটাই সব থেকে বেশি হবে। তো ওটার থেকে বেশি হয়তো এই ডেটা সেট আর কোনোটাই হবে না। এটা একটা আছে, BC7 টা একটা আছে। তো এনিওয়ে তো এটা বাদ দিয়ে নেবো, আমরা প্রথমে বলেছি, তো এটাকে রিমুভ করে নেবো। এরকম ভাবে আমরা প্রত্যেকটা প্রিন্সিপাল কম্পোনেন্টের সাথে তার যে কলাম গুলো রয়েছে সেই কলাম গুলোর কোরিলেশনটা ফাইন্ড আউট করবো, এবং দেখবো যে প্রত্যেকটা প্রিন্সিপাল কম্পোনেন্টকে এক্স্যাক্টলি কোন কলামটা রিপ্রেজেন্ট করছে। এরপরে আচ্ছা, নেক্সট variance explained by each principal component, এটা হচ্ছে তারপরের স্টেপটা হচ্ছে যে variance explained by each component. We took the number of components for PCA equal to the number of variables. আগে 13টা ছিল, এখন 13টাই নিয়েছি। তুমি এটাকে কিন্তু সেট করার সময় 10টাতে সেট করতে পারতে, বা 5টাতেও সেট করতে পারতে, তাহলে সেক্ষেত্রে আমরা 5টা প্রিন্সিপাল কম্পোনেন্ট দেখতাম। কিন্তু এখানে আমি 13টাই দেখে নিয়েছি, দেখার পরে অটোমেটিক্যালি 13টা নিয়ে নেবে। না, অটোমেটিক্যালি 13টা নেবে না, আমরা এখানে 13টা সেট করেছি, ট্রেন সেট 1 to 13 করেছি, সেই জন্য 13টা নিয়েছি। এটাকে কমানো যেতে পারে। Now we will figure out the optimum value of the number of components. এবার এই অপটিমাল ভ্যালু গুলোর জন্য আমরা যে মানে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে তার ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যে কোনো একটা ভেরিয়েন্সও দেখতে পারো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে পারো। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেছি। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখতে গিয়ে STD এইটা আমরা ইউজ করছি of the PCA to compute the standard deviation and use it to calculate the variance explained by the principal components. তাহলে এই যে SDEV যেটা রয়েছে পিসি এর মধ্যে অলরেডি স্টোর রয়েছে, সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে, ধরো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে এলাম। এইবার এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার নিলেই আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট গুলোর প্রত্যেকটার ভেরিয়েন্স পেয়ে যাবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার মানেই ভেরিয়েন্স। তাহলে এই যে হ্যাঁ, প্রিন্সিপাল কম্পোনেন্ট ভেরিয়েন্স গুলো রয়েছে, এই হচ্ছে এইগুলোর ভেরিয়েন্স। এবার দেখো অবভিয়াসলি সবসময় এটা একটা র্যাঙ্কড জিনিস জেনারেট করবে, কারণ কি আমরা যখন এই যে প্রিন্সিপাল কম্পোনেন্ট বলে যে ফাংশনটা ইউজ করেছি, প্রিন্সিপাল কম্পোনেন্ট ফাংশনটা এই 13টা প্রিন্সিপাল কম্পোনেন্ট জেনারেট করার সময় সব সময় যেটা র্যাঙ্কে 1 আসবে সেটাকে PC1, তারপরে র্যাঙ্কে 2 তে এলে PC2, এইভাবে তৈরি করবে। তার মানে হচ্ছে যে ভেরিয়েন্স ম্যাক্সিমাম এক্সপ্লেন করে ফেলবে, হচ্ছে যে এটা দেখা গেছে যে ভেরিয়েন্স ম্যাক্সিমাম এক্সপ্লেন করে ফেলে প্রথম একটা দুটো প্রিন্সিপাল কম্পোনেন্টই সব থেকে বেশি ভেরিয়েন্স এক্সপ্লেন করে ফেলে। কারণটাই হচ্ছে যে PC1 টা রয়েছে সেটা ম্যাক্সিমাম। PC1 টা দেখো 6.05, তারপর 1.45, এটা একটা অর্ডার্ড সেট জেনারেট করবে, যেটা কিনা বড় থেকে ছোট ডিক্রিজিং হিসেবে অর্ডার। একটা ডিক্রিজিং অর্ডারে থাকবে, বড় থেকে ছোট হিসাবে। বড়টা হচ্ছে যে PC1 এবং লাস্টেরটা হচ্ছে PC13। এইবার যে ভেরিয়েন্স এক্সপ্লেনটা হয়েছে সেই ভেরিয়েন্স এক্সপ্লেনটার একটা রেশিও নেব। রেশিও কিসের জন্য? যে বোঝার জন্য যে প্রথম যে প্রিন্সিপাল কম্পোনেন্টটা রয়েছে সেটা এক্স্যাক্টলি কতটা প্রিন্সিপাল কম্পোনেন্টকে, সরি, কতটা ভেরিয়েন্সকে এক্সপ্লেন করছে। তো এইটা হচ্ছে যে সেই রেশিওটা আমরা নিয়েছি, মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট ভেরিয়েন্স বাই সাম অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট। মানে টোটাল যে প্রিন্সিপাল কম্পোনেন্ট রয়েছে তার মধ্যে থেকে টোটাল প্রিন্সিপাল কম্পোনেন্ট মানে এই 13 জন মিলে যতটা রিপ্রেজেন্ট করছে তার মধ্যে থেকে এ একা কতটা রিপ্রেজেন্ট করছে। তার মানে হচ্ছে যে 6.05 বাই সামেশন অফ দিস, সেটাই এক্স্যাক্টলি করেছি, প্রিন্সিপাল কম্পোনেন্ট ভেরিয়েন্স বাই সামেশন অফ প্রিন্সিপাল কম্পোনেন্ট ভেরিয়েন্স। তো এতে করে আমরা কি পাচ্ছি যে 46% প্রিন্সিপাল কম্পোনেন্ট প্রথমটা করছে,
সেকেন্ডটা হচ্ছে 11% করছে, তার মানে এই দুজন মিলে কতটা করছে, দুজন মিলে অলরেডি 57% করে ফেলেছে। তারপরের গুলো একটু কম কম আছে, এটা যেরকম 9%, এটা 6%, এটা 6%, এটা 5%। তো দেখা যাচ্ছে যে প্রথম 6 জন মিলেই যথেষ্ট প্রিন্সিপাল কম্পোনেন্ট এক্সপ্লোর করে ফেলেছে। ওটা ম্যাক্সিমাম দেখো তুমি যে 57, 9 66, 72, 78, 83, 83% প্রিন্সিপাল কম্পোনেন্ট মাত্র 3 6 জনেই করে ফেলছে। বাকি 17% হচ্ছে লাস্ট 7 জনে করছে। তো আমি যদি এরকম কোশ্চেন রাখি যে প্রথম 80% বা প্রথম 90% বাছো, তাহলে দেখা যাবে যে প্রথম 6 জন 7 জনেই প্রথম 90% হয়ে যাচ্ছে। বা এটা হয়তো একটা স্কিউড ডেটা সেট ছিল, আরো বেটার ডেটা সেটের ক্ষেত্রে দেখা যাবে হয়তো প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্ট একাই হয়তো মোর দেন 50% কভার করছে। সেক্ষেত্রে হয়তো দুটো তিনটে প্রিন্সিপাল কম্পোনেন্টেই 80% 90% হয়ে যাবে। তো কোশ্চেন যদি এরকম থাকে যে কতগুলো অ্যাট্রিবিউট বাঁচবো এক্ষেত্রে 80% এর বেশি হওয়ার জন্য, তাহলে আমরা বলবো যে অ্যান্সার ইজ এখানে 6। 6টা প্রিন্সিপাল কম্পোনেন্টই হচ্ছে 83% হয়ে যাচ্ছে আমার। So from the output we find that PC1 explains 47% of the variance, PC2 হ্যাঁ বলো। PC2 হচ্ছে it explains আমি শুনতে পাচ্ছিলাম না, আগে একটু মিসিং। আচ্ছা আগেরটা মিসিং, আচ্ছা যাচ্ছি আগেরটাতে। তো আমরা যেটা হ্যাঁ দেখলাম হ্যাঁ যে প্রিন্সিপাল কম্পোনেন্ট ভেরিয়েন্স যেটা রয়েছে সেটা এই যে এই ডেটা সেটটার ক্ষেত্রে প্রথম প্রিন্সিপাল কম্পোনেন্ট হচ্ছে যে 60% ভেরিয়েন্স, সরি 6.05 ভেরিয়েন্স, তারপরেরটা হচ্ছে 1.45, তারপরটা 1.23। এবার যদি আমি জিজ্ঞেস করি এই 6টা কতটা সিগনিফিকেন্ট, তার মানে হচ্ছে যে 6 আউট অফ দিস, তার মানে হচ্ছে যে 6 আউট অফ সামেশন অফ অল দিস, তাহলে সেটা হচ্ছে যে কত পার্সেন্ট ভেরিয়েন্স এক্সপ্লেন টোটাল। করছে আমি পেয়ে যাবো। হ্যাঁ, হুম। তার মানে হচ্ছে এটা যদি করি আমি যে প্রিন্সিপাল কম্পোনেন্ট ভেরিয়েন্স বাই সাম অফ দিস, তার মানে আমরা প্রত্যেকটার জন্য পাবো। প্রথমটা হচ্ছে 46%, তারপরটা 11%। এটাই আমি পরে বলেছি যে from this output we find that PC1 explains 47% of the variance, PC2 explains 11% of the variance and so on. তো আমরা যদি বলি যে 90% of the variance explain করার জন্য কতগুলো ভ্যালু লাগছে, তাহলে আমরা যোগ করতে থাকবো যতক্ষণ 90% না আসছে। এতে করে আমরা পাচ্ছি যে 89.79 হয়ে যাচ্ছে মোটামুটি 7টাতেই। তো 7টা ভেরিয়েবল নিলেই, প্রথম 7টা ভেরিয়েবলেই আমার 90% হয়ে যাচ্ছে। প্রথম 7টা ভেরিয়েবল কি ভেরিয়েবল, সেগুলো আমরা এই ম্যাট্রিক্সটা থেকে পেয়ে যাবো, এইটা থেকে। প্রথম ভেরিয়েবলটা যেমন হচ্ছে যে নক্স, সেকেন্ড যে ভেরিয়েবলটা রয়েছে সরি ইন্ডাস, সেকেন্ড যে ভেরিয়েবলটা রয়েছে সেটা হচ্ছে পিএইচএস, তারপরের যে ভেরিয়েবলটা রয়েছে সেটা যেরকম আমরা পাচ্ছি হচ্ছে আরএম। এরকম করে আমরা প্রথম 7টা ভেরিয়েবল পেয়ে যাবো। তো এইভাবে আমরা অ্যান্সার তৈরি। এটা হচ্ছে যে ভিজুয়াল চার্ট মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট কতটা করে অ্যানালাইজ করছে। যেমন দেখো প্রথমটা 46% ছিল, তারপরেরটা বেড়ে দুজন মিলে বেড়ে প্রায় 60% এ পৌঁছে গেছে। এরকম ভাবে আমি যেটা দেখালাম যে প্রথম 5টাতেই 80% হয়ে যাচ্ছে। এরকম ভাবে প্রথম যে 7টা রয়েছে তাতে 90% রিচ করতে পারছে। এই যে প্লটিংটা রয়েছে, এই প্লটিংটা জেনারেট করার জন্য আমরা কিউমুলেটিভ সামেশন অর কাম সাম বলে যে এটা রয়েছে, মানে কিউমুলেটিভ সামেশন জেনারেট করার জন্য যে ফাংশনটা রয়েছে সেটা নিই এবং সেটাকে প্লট করি। দিস ইজ হাউ ইট। এবার এখানে যদি কোশ্চেন আসে যে কতগুলো প্রিন্সিপাল কম্পোনেন্ট নিলে আমার 90% হচ্ছে, তার জন্য হচ্ছে এইটা। আর কোন কোন প্রিন্সিপাল কম্পোনেন্টস হচ্ছে সেটা হচ্ছে এই রোটেশন।